আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের একটা ডেমো ক্লাস, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি সেইগুলো তোমরা দেখতে পারো, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা ডিসিশন নিতে পারো তোমরা কি আসলে রসায়ন কোর্সে এনরোল করবা কিনা, তোমরা আমাদের সাথে তোমাদের পুরো রসায়নের জার্নিটা শুরু করবা কিনা। সো এই জিনিসটা ডিসিশনটা নেওয়ার জন্য আমরা আজকে ডেমো ক্লাসে চলে এসেছি। সো হোপফুলি তোমরা সবাই যদি আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারো, তোমাদের কান পর্যন্ত আমার ভয়েসটা পৌঁছায় যায়, এবং আমার পেছনে থাকে স্ক্রিনে লেখাগুলো তোমরা ঠিকঠাক মতো দেখতে পারো, অল ক্লিয়ার থাকে, তাহলে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিতে পারো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, অল ক্লিয়ার হয়েছে। জাস্ট অল ক্লিয়ার লিখলেই বোঝা যাবে। নুসরাতকে দেখতে পারতেছি, সেতু খাতুন চলে এসেছে, অল্প বড়ুয়া, লুসিফাও চলে এসেছে, ফাহমিদা, আতিয়া জাহান চলে এসেছে, আচ্ছা অরিফ বড়ুয়া, আচ্ছা আতিয়া জাহান। আচ্ছা তোমরা কি আমাকে একটু জানাবা যে তোমরা এখানের মধ্যে কি কারা কারা ফ্রি ক্লাস করতে এসেছো? অনেকেই আসো যে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্ট তারা চাইলেও ক্লাসটা করতে পারো। আসলে বেসিক্যালি তাদের জন্য ক্লাসটা না, যদিও বা আমি আজকের ক্লাসে সম্পূর্ণ ক্লাস জুড়ে গাইডলাইন দিব ইনশাল্লাহ। তো তুমি চাইলে ক্লাসের মধ্যে জয়েন করতে পারো, কথা শুনতে পারো, দেখতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়া যারা বেসিক্যালি আমাদের কোর্সের স্টুডেন্ট না, তাদের জন্য বেসিক্যালি ক্লাসটা সাজানো, যে আমরা ক্লাসের মধ্যে কিভাবে পড়াই, তারা কি আমাদের সাথে যুক্ত হওয়া উচিত কি উচিত না, এই জিনিসগুলো বোঝানোর জন্য ইনশাল্লাহ আজকের ক্লাসটা তাদের জন্যই। সো হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো, অনেকেই দেখতে পারতেছি, পারভেজ উদ্দিন, মুনতাহা, সামিয়া, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ফাহমিদা, তাকিয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তাহিদ খান, তারপরে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আরাফাত রহমান, রাফিদ ফ্রি ক্লাসের দেবানন্দ বর্মন, আচ্ছা ঠিক আছে, অনেকেই হচ্ছে তোমরা ফ্রি ক্লাসে জয়েন করে ফেলেছো। তো আজকের ক্লাসটা করো, করার পরে ডিসিশন নিও তোমরা কি আজকের ক্লাসে মানে হচ্ছে আমাদের কোর্সে এনরোল করবা কিনা। তবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আজকে ক্লাসে আমি তোমাদেরকে একটা প্রোমো কোড দিয়ে দিব, যে প্রোমো কোডটা যদি তোমরা ব্যবহার করো তাহলে একটা ডিসকাউন্টের মাধ্যমে আসলে ক্লাসে জয়েন করে ফেলতে পারো। তোমাদের মধ্যে অনেক দুষ্ট বাচ্চা কাচ্চারা রয়েছে যারা বাবা মার কাছে ঠিক টাকাটাই নাও, পরে ডিসকাউন্টের টাকাটা আসলে মেরে দাও। যাই হোক, ওইসব প্রসঙ্গে না যাই। সো ক্লাসটা শুরু করতে চাই, আমরা ফ্রি ক্লাস থেকে এসেছো, ভেরি গুড ভেরি গুড, সেরা, সুপার। সো চলো আজকে আমরা আজকের ক্লাসটা আমরা ইনশাল্লাহ শুরু করে দেই, কেমন? আমার পড়াশোনা শেষ, আমি বুড়া হয়ে গিয়েছি, আমার পড়াশোনা সব শেষ, আমি অনেক আগে, আমি আমার এইচএসসি ব্যাচ 18, সো আমি বুড়া হয়ে গিয়েছি। সো আমাদের আজকের ক্লাসের মধ্যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অথবা আজকের ক্লাসের মধ্যে কোন জিনিসগুলো আজকে আমরা দেখব এবং পড়বো, চলো আমরা প্রথমে দেখো। আমার নাম হচ্ছে ফারদিন ইহসান। সো এতটুক শুনো, পরবর্তীতে শেষে গিয়ে সম্পূর্ণ পরিচয় দিবনি ইনশাল্লাহ। আপাতত পর্যন্ত আমার নামটা যদি জানতে চাও তোমরা, আমার নাম ফারদিন মনে রাখতে পারো, পুরা নাম হচ্ছে ফারদিন, ফারদিন ইহসান, এটা হচ্ছে আমার সম্পূর্ণ নাম, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমি আমার পরিচয়গুলো দিবই, এই ক্ষেত্রে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই আসলে। সো তোমরা একটু বলো তো। সো চলো একটা জিনিস দেখো, ভালো করে খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসের মধ্যে কোন জিনিসগুলো দেখব, অথবা কোন জিনিসগুলো বেসিক্যালি পড়ার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। দেখো আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নেই। প্রথমে দেখো, আজকের ক্লাসের মধ্যে রসায়নের সিলেবাসটা একটু অ্যানালাইসিস করব। রসায়নের কোন সিলেবাসটা অ্যানালাইসিস করব, তোমরা যে এইচএসসি 27 ব্যাচে তোমরা যে পরীক্ষাটা দিবা, রসায়নটা কিভাবে পড়াশোনা করা উচিত, প্রথম থেকে রসায়ন কিভাবে গুছিয়ে নেওয়া উচিত, এইটা নিয়ে মোটামুটি আমরা 10 মিনিটের মতো আলোচনা করব রসায়নের সিলেবাস নিয়ে ইনশাআল্লাহ। কেমন? যে রসায়নের সিলেবাস, আরো যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন বিগত বছরে এসেছিল, তোমাদের সময় কিরকম প্রশ্ন আসতে পারে, কোন অধ্যায়গুলো থেকে কতগুলো সৃজনশীল আসতে পারে, কোন অধ্যায়টা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এই সকল কিছু ইনশাআল্লাহ আমরা 10 থেকে 15 মিনিটের একটা সেশনে ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ তুমি ওভারঅল একটা ধারণা পেয়ে যাবা এইচএসসির কেমিস্ট্রির সিলেবাস সম্পর্কে। কেমন? এখন দেখো, এমসিকিউ এর জন্য তোমরা অনেকেই চিন্তায় থাকো রসায়নের এমসিকিউ এর জন্য কিভাবে পড়াশোনা করা উচিত। এটার জন্য হয়তোবা আমরা 15 থেকে 20 মিনিট সময় নিব, আমরা একটা টপিক পড়বো এবং দেখার এবং বোঝার
চেষ্টা করব প্রতিটা বই কিভাবে তুমি এমসিকিউ তে পড়লে বা কোন টপিকগুলো তুমি কিভাবে এমসিকিউ তে পড়লে 25-এ 25 নাম্বার পেতে পারো। অর্থাৎ তোমার একটা বই কিভাবে পড়া উচিত, যে কোনো বাংলা থেকে শুরু করে যেই সাবজেক্টগুলোতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নে 25-এ 25 নাম্বার পাওয়ার জন্য তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত, এইটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসের মধ্যে আলোচনা করব। তার পরবর্তীতে দেখো রসায়নের সিকিউ এর জন্য কিভাবে পড়বো, জাস্ট তোমাদেরই প্রশ্ন যে ভাইয়া রসায়নের কিভাবে তুমি সৃজনশীলের জন্য পড়াশোনা করলে তুমি আসলে সৃজনশীলে ধরো 50 নাম্বার থাকে, তুমি পরীক্ষায় গিয়ে ইনশাল্লাহ সৃজনশীলে 50-এ 50 নাম্বার পেতে পারো। লাস্টে গিয়ে একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, যে তোমাদের সবাই অনেক বেশি চিন্তিত এখন এই সময়টা কিভাবে এত বড় সিলেবাস, কলেজ করি, পড়ি বাসায়, আবার হচ্ছে টিউটর আসে, অনলাইনে পড়ি, এত কিছু করে সময় আসলে খুঁজে পাই না, কিভাবে আসলে নিজের পড়াশোনার সময়টা বের করে নিয়ে আসা যায়, এইগুলো নিয়েও ইনশাল্লাহ কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভর্তির লিঙ্ক তো আসলে এখানে দেওয়া সম্ভব না, তোমরা যারা ভর্তি হতে চাও জাস্ট ভর্তির লিঙ্ক হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম তোমাদের এইচএসসি 27 গ্রুপের মধ্যে। সো তোমরা যদি ভর্তি হতে চাও জাস্ট কষ্ট করে 16910 এই নাম্বারটাতে ফোন দিলেই হবে, এই নাম্বারটাতে জাস্ট একটা কল দিবা, ওরাই জাস্ট তোমাকে ভর্তি করিয়ে দিবে। তবে একটা প্রোমো কোড ব্যবহার করতে পারো, আমি তোমাদেরকে বলে দিব, যাতে তোমাদের যে প্রাইসটা রয়েছে তার তুলনায় আসলে কম টাকায় ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে রাকিবুল হাসান, চলো আমরা শুরু করি। আসলে বইয়ের সাথে, মেইন বইয়ের সাথে একটা মাস্টার বুকটা হচ্ছে তোমার গাইড বইয়ের মতো কাজ করবে, বুঝতে পেরেছো? যেখানে হচ্ছে গাইড বই এবং বোর্ড বই দুইটা সমন্বিত একটা ফল আসলে। তো তুমি মাস্টার বুকটা নিতে পারো তোমার গাইড বইয়ের পরিবর্তে। বোর্ড বই যেমন তোমরা কি 19-এ যখন পড়াশোনা করেছিলা তখন তোমাদের বোর্ড বই ছিল, বোর্ড বইয়ের পাশাপাশি কোন বই কিনতা, বিভিন্ন গাইড বই কিনতা না, ঠিক এটাও তোমাদের গাইড বই হিসেবে কাজ করবে। তবে এখানে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে গাইড বইয়ে কিন্তু কোনো টেক্সটের পড়াশোনা দেয়া থাকে না, মানে টেক্সট বুকের পড়াশোনা গাইডের মধ্যে দেয়া থাকে না, কিন্তু মাস্টার বুকের মধ্যে টেক্সট বুকের পড়াশোনা দেয়া রয়েছে, তারপরে সেখানে বিগত বছরের সিকিউ প্রশ্ন দেয়া রয়েছে, এমসিকিউ প্রশ্ন দেয়া রয়েছে, সবকিছুই দেয়া রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি আমরা বেঁচে থাকি আমি এবং সিয়াম ভাইয়াই ইনশাল্লাহ ক্লাস নিব, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে। চলো আমরা কি সবাই রেডি? প্রথমে আজকের যে ক্লাসের টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ অ্যানালাইসিস, সরি মানে হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, রসায়নের সিলেবাস অ্যানালাইসিস। দেখো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, একটা টপিকের নাম দেখো রসায়নের সিলেবাস অ্যানালাইসিস। তো প্রথম থেকে দেখো, তোমরা অনেকে জানোই না যে রসায়নের কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসে। তো রসায়নের সিলেবাস অ্যানালাইসিস আমরা কি করব? চলো আমরা একটু ভাইয়া কোন রাইটারের বই ফলো করব, অক্ষরপত্র কিনতে পারো অথবা হাজারিন আখতারের বই কিনতে পারো, এটা অনেক ভিডিও দিয়ে দিয়েছি, তুমি অক্ষরপত্র অথবা হাজারিন আখতারের বইটা নিতে পারো আসলে, বুঝছো? চলো আমরা শুরু করি। আসলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রসায়নের সিলেবাস অ্যানালাইসিস করব। তো রসায়নের সিলেবাস অ্যানালাইসিস করা অর্থটা কি বুঝায়, রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কতগুলো অধ্যায় রয়েছে এটা অলরেডি তোমরা জেনে গিয়েছো, কিন্তু এর থেকে আমরা একটু ডিপে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক একইভাবে দ্বিতীয় পত্রেরও অধ্যায় সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমে তোমাকে বুঝতে হবে রসায়ন প্রথম পত্রের কথা যদি তোমাকে বলি, এই 5টা অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন আসবে? উত্তরটা খুবই সোজা ভাইয়া, 8টা সিকিউ প্রশ্ন আসবে। কতগুলো? 8টা সিকিউ প্রশ্ন আসবে। এখন কোন অধ্যায়গুলো বেসিক্যালি সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো আসলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অধ্যায় থেকে সিকিউ প্রশ্ন আসবেই আসবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, রসায়নের এক একটা অধ্যায় কিন্তু অনেক বড় হয়, ফিজিক্সের 3টা অধ্যায় যতটুকু, রসায়নের একটা অধ্যায় দেখবা তার থেকে বেশি বড় হয়ে গেছে। সো দেখো প্রথমে যদি আমি তোমাকে বলি রসায়ন প্রথম পত্র যদি তোমরা এতদিন খুলে থাকো তাহলে দেখবা রসায়ন প্রথম পত্রে এই 5টা অধ্যায় রয়েছে। তো এই 5টা অধ্যায়ের মধ্যে যদি আমি বলি যে কোন অধ্যায়গুলো সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, এক কথায় বলতে হবে গুণগত রসায়ন, তার পরবর্তীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা অধ্যায় তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য সব
থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি যে ভাইয়া কোন অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন বিগত বছরে এসেছিল, আমাদের সময় কোন অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন আসতে পারে, কেন? যেই অধ্যায় থেকে যত বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়টা তত বেশি পরিমাণে তোমাদের ইফোর্ট দেওয়া প্রয়োজন। তোমরা অনেকে এমনটা করো যে অধ্যায়ের যে টপিকগুলো থেকে প্রশ্নই আসে না, তোমরা ওই টপিকগুলোর পেছনে সময় নষ্ট করো, পরীক্ষার হলে গিয়ে উত্তর করতে পারো না। বোঝাতে পেরেছে? সো দেখো ভালো করে খেয়াল করো, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে সব থেকে রসায়ন প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই অধ্যায়টা থেকে দুইটা সিকিউ কমপক্ষে তো থাকবে, কমপক্ষে কমন ভাবে প্রতি বছর একটা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ প্রশ্ন কমন থাকে। 2টা থেকে 3টা সিকিউ একটা অধ্যায় থেকে পেয়ে যাবা। তার মানে তুমি যদি শুধুমাত্র এই অধ্যায়টাই ভালো করে পড়ো, তুমি সৃজনশীলে 30-এ 30 তুলতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? অর্থাৎ 100 নাম্বারের মধ্যে 30 নাম্বার একটা সৃজনশীল, বুঝো, একটা না দুইটা না 3টা সৃজনশীল চলে আসতে পারে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়টা থেকে। এই অধ্যায়টা একটু বড়, টপিক গুলো বেশি, তাই এখান থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় 2টা তো কমন, কিন্তু ম্যাক্সিমাম সময় 3টা সৃজনশীল প্রশ্ন চলে আসে। গুণগত রসায়ন, এখান থেকে তুমি চোখ বন্ধ করে 2টা সিকিউ কমন পাবা। আবার রাসায়নিক পরিবর্তন থেকেও 2টা সিকিউ প্রশ্ন আসলে তুমি কমন পেয়ে যাবা। তাহলে আমি বলেছি টোটাল সিকিউ এর সংখ্যা কতগুলো দেয় পরীক্ষায়? 8টা সিকিউ দেয়। 8টা সিকিউ এর মধ্যে তোমাকে উত্তর করতে হয় কয়টা? 5টা উত্তর করতে হয়। তার মানে দেখো এখানে যদি 3টা আসে, 3 2 5 আর 7, অর্থাৎ তুমি 3টা অধ্যায় থেকেই 7খানা সৃজনশীল প্রশ্ন করতে পারো, মানে কমন পেতে পারো। মানে রসায়নের মেইন গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই 3টা। সো এই 3টা অধ্যায় পড়লেই জিনিসগুলো তোমার ইনশাআল্লাহ কমপ্লিটলি কমন পাবা ইনশাআল্লাহ ভালো করে। এখন তুমি যদি বলো যে ভাইয়া তাহলে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়বা না? উত্তর হচ্ছে পড়বা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে উত্তর করার দরকার নেই। তার কারণটা কি? এটা হচ্ছে থিওরিটিক্যাল অধ্যায়, তো এখান থেকে উত্তর করতে গেলে আসলে ঠিকঠাক মতো নাম্বার টিচাররা দেয় না। অথবা কর্মমুখী রসায়ন, এখান থেকে বিভিন্ন রকম খাদ্য সংরক্ষণের কৌশল আসে, তো এইগুলো থিওরিটিক্যাল পার্ট। উত্তর প্রশ্ন যদি সৃজনশীল চলেও আসে, উত্তর না করাই ভালো। সুতরাং বলতে পারি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন থেকে তোমরা শুধুমাত্র প্রিপারেশন নিবা এমসিকিউ এর জন্য, শুধুমাত্র প্রিপারেশন নিবা এমসিকিউ এর জন্য, এবং বাকি অধ্যায়গুলো সিকিউ এর জন্য ভালো করে পড়বা। হোপফুলি তোমরা প্রথম পত্রের ব্যাপারটা বুঝতে পেরেছ। বলো তো সবাই, প্রথম পত্রের আইডিয়াটা ক্লিয়ার করেছি? এখন তুমি যদি বলো ভাইয়া এমসিকিউ কিভাবে পড়বো, তাহলে বলতে হবে রসায়ন প্রথম পত্রের জন্য এমসিকিউ কোনো ধরা বাঁধা জায়গা নাই, এমসিকিউ সম্পূর্ণ বই পড়তে হবে। এখন এমসিকিউ এ ভালো কিভাবে করব? বিগত বছর বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। কিভাবে সলভ করব এটা একটু পরে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ডিসক্রাইব করাবো। ভাইয়া এখন কোর্সে ভর্তি হলে কি প্রথম থেকে পড়াবে? প্রথম থেকে যা কিছু পড়ানো হয়েছে সব কিছু পেয়ে যাবা। যা কিছু পড়ানো হয়েছে প্রথম থেকে, যারা এখন কোর্সে ভর্তি হবা তারা দেখবা অনেকগুলো অধ্যায় অলরেডি, মানে অধ্যায় তো না, একটা অধ্যায়ের অনেকগুলো, মাত্র আমরা গুণগত রসায়ন মানে মানে এই অধ্যায়টা আমরা শুরু করেছি, এখনো এই অধ্যায়ের মধ্যেই আছি, আমরা এই অধ্যায়ের শেষের দিকে আছি। তো তুমি যদি আমাদের কোর্সে ইনশাআল্লাহ এনরোল করো, গুণগত রসায়নের যেই ক্লাসগুলো অলরেডি আমাদের কোর্সে হয়ে গিয়েছে, খুব সুন্দর করে আমাদের অ্যাপস এর মধ্যে ক্লাসগুলো সিরিয়াল আকারে সাজানো পেয়ে যাবা। প্রথম চ্যাপ্টার শুধু এমসিকিউ এর জন্য একটা চ্যাপ্টার যেভাবে পড়তে হয়, রিডিং পড়বা, বিগত বছরে এমসিকিউ সলভ করবা, বোর্ড প্রশ্ন পড়বা, এভাবেই পড়বা। রিডিং পড়বা এবং বই আমি দরকার হলে তোমাদেরকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে বইটা রয়েছে, হাজারি নাক স্যার বলো বা যে কোনো স্যার বলো, তোমাদের কাছে যেই বইটাই থাক না কেন, তোমরা চাইলে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এটাও আমি দিয়ে দিতে পারি। তোমরা কি চাও যে ভাইয়া এই যে প্রত্যেকটা অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, এই যে আমার এখানের মধ্যে 5টা অধ্যায় রয়েছে, এগুলো অধ্যায় তো অনেক বড়, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য যদি একটু দাগিয়ে দিতেন তাহলে ভালো হতো, তাহলে সেই লাইনগুলো ভালো করে পড়তাম। এটার উত্তর হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আমাদের সাথে যারা ভর্তি হয়ে গিয়েছে অলরেডি, তাদেরকে কিন্তু আমরা 5টা অধ্যায় দাগানো বই অলরেডি দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় দাগানো আসলে অংশ দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা পেয়ে গিয়েছে কোন অধ্যায় থেকে কোন লাইনগুলো বিগত বছরে বেশি এমসিকিউ এসেছিল, তোমাদের সময়ও কিভাবে এমসিকিউ আসতে পারে।
তোমার ইচ্ছা, গাইড বই যে কোনো একটা নিলে হয়, তুমি মাস্টার বুক নিতে পারো, গাইড বই নিতে পারো, তুমি আসলে গাইড বই কোনটা নিবা এটা ডিপেন্ড করবে তোমার উপরে। এই জন্য তুমি বাজারে যাবা, যাওয়ার পরবর্তীতে 2-3টা গাইড বই পাশাপাশি খুলবা, একই অধ্যায় খুলবা, একই টপিক খুলবা, খুলে একটু টপিক গুলো দেখবা, দেখার পরবর্তীতে যেটা তোমার কাছে সহজ মনে হয়, সুবিধা মনে হয়, সেটাই পেয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো, আমি কিন্তু অলরেডি আমাদের যারা ভর্তি স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু অলরেডি আমরা দাগানো বই দিয়ে দিয়েছি প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে এখনো দেইনি। গুণগত রসায়ন পেয়ে গিয়েছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সেটাও পেয়ে গিয়েছে, রাসায়নিক পরিবর্তন এটাও পেয়ে গিয়েছে, কর্মমুখী রসায়ন, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার প্রত্যেকটা অধ্যায় ইনশাল্লাহ পেয়ে গিয়েছে। হ্যাঁ, গুহ স্যারের বইও ভালো হবে। তুমি এখন তোমাকে বই দাগিয়ে কে দিবে বলো? বই দাগিয়ে তো আসলে তোমাকে দেয়া সম্ভব না, সবার কি বই দাগানো সম্ভব? আচ্ছা, এখন আমরা কি করব, রসায়ন দ্বিতীয় পত্রের অনেকের কলেজে আছে, আমি আবারও বলতেছি, অনেকের কলেজের মধ্যে কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র অলরেডি পড়ানো শুরু করে দিয়েছে প্রথম পত্রের পাশাপাশি। তো তোমাদেরকে প্রথম থেকে ধারণা রাখা প্রয়োজন রসায়ন দ্বিতীয় পত্রের কোন পার্টটুকু কতটা গুরুত্বপূর্ণ, এই সিলেবাস অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমি তোমাকে বলতে চাই, রসায়ন দ্বিতীয় পত্রের টোটাল চ্যাপ্টারের সংখ্যা 5টা। একটা হচ্ছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন। এই 5টা অধ্যায়ের মধ্যে আমি যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে তোমাকে বলতে হবে ভাইয়া এখানে অধ্যায়গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব রসায়ন। কেন ভাইয়া জৈব রসায়নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? জৈব রসায়ন থেকে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় বিগত বছরের 30 নাম্বার, অর্থাৎ 3টা সিকিউ প্রশ্ন বেসিক্যালি জৈব যৌগ থেকে চলে আসে। অর্থাৎ তুমি যদি কমন পেতে চাও জৈব যৌগ থেকে কিন্তু 3টা সিকিউ, তুমি যদি শুধু জৈব যৌগটা ভালো করে পড়ো, পরীক্ষায় 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো ইনশাআল্লাহ। এছাড়া এখান থেকে কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ আসে। তার মানে দেখো, ভালো করে খেয়াল করো, দ্বিতীয় পত্রে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিটাই ভালো করে পড়ো, তাহলে দেখো 100 নাম্বারের মধ্যে তুমি কিন্তু 37 থেকে 38 নাম্বার শুধুমাত্র জৈব যৌগ থেকেই পারবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবার দেখো, তার পরবর্তীতে আমি যদি বলি, তার মানে তোমাকে বুঝতে হবে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব রসায়ন। এর পরবর্তীতে ভাইয়া, এর পরবর্তীতে হচ্ছে পরিবেশ রসায়ন, তার পরবর্তীতে হচ্ছে পরিমাণগত রসায়ন। তো এই 2টা অধ্যায় যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখতে পারি বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে কি দেখা যায়, সেখানে দেখা যায় যে পরিবেশ রসায়ন থেকে বেসিক্যালি 2টা সিকিউ থাকে, এবং পরিমাণগত রসায়ন থেকেও 2টা সিকিউ পরীক্ষার মধ্যে থাকে। আর এখানের মধ্যে যদি তড়িৎ রসায়নের কথা বলি, তড়িৎ রসায়নের কথা বলে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে একটা সিকিউ, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন থাকে। এমসিকিউ কোথায় থেকে কতগুলো থাকে এটা আসলে আপেক্ষিক ব্যাপার, কখনো এখান থেকে 3 থেকে 4টা করে, অথবা এখানে 5টা করে, এখানে 3টা করে, এক এক সময় এক এক রকম, কিন্তু সব থেকে বেশি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে জৈব রসায়ন থেকে। তার মানে এখানের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টা ছিল জৈব রসায়ন, তারপরে বলতে পারো পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে তড়িৎ রসায়ন। অর্থনৈতিক রসায়ন থেকে বিগত বছরে তেমন একটা প্রশ্ন আসেনি, যদি এসেও যায় তোমাদের সময়, যদি এসেও যায়, এটা হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল একটা পার্ট বা থিওরিটিক্যাল একটা অধ্যায়, মানে তোমাকে এখানের মধ্যে লিখতে হবে, অনেক লিখতে হবে, নাম্বার টিচাররা তেমন ভাবে দেয় না। যার কারণে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি, তুমি যদি অর্থনৈতিক রসায়নটা পড়ো, খুব ভালো করে সৃজনশীলের জন্য পড়ো, অনেক বেশি ইফোর্ট দাও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে এখান থেকে তুমি তেমন একটা নাম্বার পাবা না। পরীক্ষার মোট নাম্বারটা দেখবা অনেকটা কমে এসেছে শুধুমাত্র এখান থেকে উত্তর করার জন্য। যার কারণে আমি বলবো এখান থেকে তুমি ভবিষ্যতে যদি কখনো চলে আসে, তুমি শুধুমাত্র এখানে সৃজনশীলটা স্কিপ করে শুধুমাত্র এমসিকিউ এর জন্য এই পাঠটুকু পড়বা, বাকি অধ্যায়গুলো এমসিকিউ প্লাস সিকিউ 2টা পর্বের জন্যই পড়বা। এই গেল আমাদের রসায়ন দ্বিতীয় পত্র। কেন দ্বিতীয় পত্র নিয়ে কথা বললেন? কারণ রসায়ন দ্বিতীয় পত্রে টিচাররা অনেক কলেজে রসায়ন দ্বিতীয় পত্র দিয়ে দিয়েছে। বলো তো দেখি বুঝতে পেরেছো কিনা? আজকে কোনো চ্যাপ্টার পড়াবো না, আজকে তোমাদের সাথে কোশ্চেন অ্যানালাইসিস করব। ভাইয়া গত 10 বছরের সকল বোর্ডের গাইডগুলোতে পেয়ে যাবা
আমাদের মাস্টার বুকে পাবা, গাইড বইয়ে পাবা। সো রিসেন্টলি টেস্ট পেপার গুলোতে পাবা। সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? একটু বলো তো, সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। ঠিক আছে, সো চলো এই রসায়ন কোর্সে আমি এবং সিয়াম আমরা দুইজন নিব ইনশাল্লাহ। চলো, এখন তোমাদের জানতে মন চায় না তুমি কিভাবে আসলে এমসিকিউ পড়লে তোমার পরীক্ষার মধ্যে এমসিকিউ তে 25-এ 25 পাওয়া সম্ভব? এটা নিয়ে আলোচনা করব। বলো। শোনো ভাইয়া, এমসিকিউ এমন একটা জিনিস যেটা আসলে 1 নাম্বারের জন্য ফেল হইলে এখানে পাশ করে দেওয়ার কোনো উপায় নাই। আমার এখনো মনে পড়ে, আমার এখনো মনে পড়ে ভাইয়া, যে একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছিল। আবার একটু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ। আমাকে একদিন একটা স্টুডেন্ট ফোন দিল, ফোন দেওয়ার পরবর্তীতে বলল, ভাইয়া আমি সবগুলো সাবজেক্টে বেশ ভালো নাম্বার পেয়েছি, তারপরেও আমি ফেল করেছি শুধুমাত্র 1 নাম্বারের জন্য। আমি তাকে বললাম তুমি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। সে বলল যে ভাইয়া আমার তো আসলে এমসিকিউ এ পাস নাম্বার ছিল 8 নাম্বার, তো আমি সেখানে পেয়ে গিয়েছি 7 নাম্বার। সো যার কারণে আসলে আমার পরীক্ষার মধ্যে টিচাররা আমাকে ফেল দিয়েছে, এবং বোর্ড পরীক্ষার মতো একটা জায়গায় সে ফেল করেছে শুধুমাত্র রসায়ন সাবজেক্টে। তার মানে এমসিকিউ এমন একটা জিনিস যেখানে নাম্বার তুমি বোর্ড চ্যালেঞ্জ করলেও নাম্বার বাড়ার কোনো উপায় নেই আসলে। তো তুমি যদি এভাবে সারাটা বছর এমসিকিউতে তেমন ভাবে গুরুত্ব না দিয়ে থাকো, আবারও বলতেছি এমসিকিউতে সারা বছর গুরুত্ব না দিয়ে মনে করো যে পরীক্ষার আগের রাতে ওয়ান শট ক্লাস করে গিয়ে তুমি এমসিকিউতে ফাটাই দিতে পারবা, তাহলে তোমার কিন্তু একটা মানে বিশাল রকমের ক্ষতি হতে পারে, তোমার অবস্থা হতে পারে ঠিক এরকম যে এমসিকিউতে একটু কঠিন প্রশ্ন করলে 25-এর মধ্যে তুমি পেয়ে গিয়েছো 7। তো এই টাইপের যাতে অবস্থা না হয়, উল্টা তোমার যাতে এরকমটা হয় যে ভাইয়া আমি 25-এর মধ্যে এমসিকিউতে 25ই তুলবো, এরকম একটা গাইডলাইন ইনশাল্লাহ তোমার সাথে আলোচনা করব। প্রথমে তুমি যদি মানে মনে স্থির করো যে একটা চ্যাপ্টারে আমি এখানে 25 নাম্বারের মধ্যে 25 নাম্বার তুলবো, তাহলে প্রথমে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে ওই অধ্যায়ের যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো তোমাকে সাজিয়ে ফেলতে হবে। হতে পারে তুমি খাতার মধ্যে লিখে ফেলেছো, হতে পারে তোমার যে বইটা রয়েছে সেখানে সাজানো রয়েছে। যেমন আমি যদি বলি রসায়ন যেহেতু আজকের সাবজেক্ট, রসায়নের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে গুণগত রসায়নে এই টপিক গুলো রয়েছে, পরমাণু, মৌলিক কণিকার ধারণা। দেখো টপিক গুলো ভালো করে বুঝো। এটা দেয়া রয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু, পরমাণুর বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, বাস্তব জীবনে পরমাণু রশ্মির ব্যবহার, দ্রাব্যতা, দ্রবণের অধঃক্ষেপ পড়বে কিনা, সম-আয়ন প্রভাব, আয়ন শনাক্তকরণ, আংশিক কেলাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন এবং ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটাতে এমসিকিউ এ মানে ফুল মানে একদম সকল এমসিকিউ এর ওই অধ্যায় থেকে উত্তর করতে যাচ্ছ, প্রথম কাজটা হচ্ছে ওই অধ্যায়ের সবগুলো টপিক এভাবে সাজিয়ে ফেলা। এর পরবর্তীতে যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রথম টপিকটা খুলে ফেলবা। কিরকম ভাইয়া? দেখো তুমি প্রথমে পরমাণুর এবং মৌলিক কণিকা এটা খুব ভালো করে রিডিং পড়বা, কয়েকবার রিডিং পড়বা, ভালো করে বোঝার চেষ্টা করবা জিনিসগুলো কোন জায়গা থেকে আসতেছে বা কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, তুমি রিডিং কয়েকবার পড়লেই বুঝতে পারবা। এবার তুমি কি এইটা রিডিং পড়ার পরবর্তীতে নিচের টপিকের মধ্যে চলে যাবা? উত্তর হচ্ছে না। তুমি যখন এই টপিকটা রিডিং পড়বা, রিডিং পড়ার পরের স্টেপটাই হচ্ছে এটার এমসিকিউ সলভ করা। এমসিকিউ সলভ করা অর্থাৎ তুমি যদি এই টপিকটা রিডিং পড়ো, তারপর সবগুলো টপিক রিডিং পড়ো, তারপর মনে করো আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করব, আমি অনেকগুলো প্রশ্ন সলভ করব, তাহলে কখনোই ভালো করা সম্ভব না। অর্থাৎ তুমি যে টপিকটা পড়লা তার পরবর্তীতে সেই রিলেটেড বিগত বছরের এমসিকিউ সলভ করতে হবে। এটা কোথায় পাবো, কিভাবে করতে হবে এটা দেখাই দিচ্ছি। তার আগে একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। ধরো আমার প্রথম টপিকের নাম হচ্ছে পরমাণু এবং মৌলিক কণিকার ধারণা। তো ধরো তোমার বইয়ের মধ্যে এই টপিক নিয়ে এই কথাগুলো লেখা রয়েছে যে যে সকল ক্ষুদ্র বা সূক্ষ্ম কণা দিয়ে পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণা বলে। তার মানে তুমি এখান থেকে প্রথমে যে জিনিসটা জানলা, মৌলিক কণিকার একটা সংজ্ঞা জানলা যে এটা অনেক সূক্ষ্ম একটা কণা। এই কণাটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্থায়ী হতে পারে,
আরেকটা হতে পারে অস্থায়ী। যখন তুমি এই দুইটা জিনিস পড়বা তখন তোমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করার কথা, যে এমসিকিউতে হয়তোবা আসতে পারে পরমাণুর স্থায়ী কণিকার নাম কি আসলে, যেটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যেটা তোমরা 9-10-এও পড়েছো। পরমাণুর মধ্যে একদম ফিক্সড ভাবে যেটা থাকে সেটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা, সে কখনো চলে যায় না সেখান থেকে। এটা কি কি হতে পারে? ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, এই তিনটা স্থায়ী। আর বাকি যেই সকল জিনিস রয়েছে, যেমন অস্থায়ী কণিকার মধ্যে পজিট্রন, নিউট্রিনো, মেসন, অর্থাৎ তুমি এই নামগুলো মুখস্থ করে ফেললা। এখন তুমি কি করবা? মুখস্থ করার পরে এমসিকিউতে খুঁজতে যাবা যে এটা কোন টপিকে আছে? উত্তর হচ্ছে না, এই টপিক রিলেটেড যত কিছু রয়েছে আরো পড়বা, এই টপিক রিলেটেড জিনিসপত্র পড়া আগে শেষ করবা। তুমি কখনো এরকম করিও না যে সকল সূক্ষ্ম কণা দিয়ে পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে, এখন আমি এমসিকিউ সলভ করতে চাই না। পুরো টপিকটা শেষ করো। তাহলে আমি যখন এই জিনিসটা পড়বো তার পরবর্তীতে দেখো এই টপিক রিলেটেড আবার দেখো স্থায়ী কণিকা আমার ছিল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার দেখো এই ইলেকট্রন সম্পর্কে দেখো ধারণা দিয়েছে যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আধান, এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী থমসন। তাহলে আমি একটা ইনফরমেশন পেলাম যে আসলে আমার এখানের মধ্যে যে স্থায়ী মৌলিক কণিকা ছিল এটার ইলেকট্রনটা আবিষ্কারক হচ্ছে থমসন। তারপরে দেখো প্রোটন, প্রোটনটা আসলে রাদারফোর্ড আবিষ্কার করেছে। নিউট্রন, যদিও বা এখানে নিউট্রন লেখা, এটা হচ্ছে চ্যাডউইক আবিষ্কার করেছে। এটা বিজ্ঞানীর নাম কি? এটা হচ্ছে নিউট্রন আবিষ্কার করেছে চ্যাডউইক, চ্যাডউইক আবিষ্কার করেছে। সো তুমি এই জিনিসগুলো সম্পর্কে পড়বা এবং একটু জানবা। সো তুমি এই জিনিসগুলো সম্পর্কে জানলা, জানার পরবর্তীতে ধরো তোমার এই টপিকটা শেষ হয়ে গিয়েছে, এখন তুমি কি করবা? তুমি কি আসলে রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে পড়তে যাবা? তাহলে কিন্তু তুমি ভুল রাস্তায় আসো। বুঝতে পেরেছ? তাহলে দেখো তুমি কি করবা, তাহলে খুব সুন্দর মতো এই টপিকটা শেষ হয়ে গেলে এমসিকিউ তে চলে যাবা। এমসিকিউ কোথায় পাবো? তুমি মাস্টার বুকে পেতে পারো প্রত্যেকটা টপিকের পর। এই যে ধরো তুমি 2টা লাইন পড়লা বা এই টপিকটা শেষ করলা মাস্টার বুকের, আমাদের কেমিস্ট্রি মাস্টার বুকে কিন্তু তারপরে এই রিলেটেড বিগত বছরের এমসিকিউ আছে, তুমি চাইলে দেখতে পারো, যারা কিনেছে তাদেরটাও তুমি দেখতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং দেখো যখন তুমি একটা টপিক পড়লা তারপরে দেখো স্থায়ী মৌলিক কণিকা কোনটা। দেখো একটু আগের কথা কি মনে পড়ে তোমাদের? স্থায়ী মৌলিক কণিকা কোনটা ছিল? স্থায়ী মৌলিক কণিকা ছিল 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে তুমি বুঝতে পারলা ভাইয়া এখানে তো অনেক ইনফরমেশন রয়েছে। মৌলিক কণিকা কাকে বলে সেটা কিন্তু পরীক্ষায় আসতেছে না, আসতেছে কি? আসতেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে, যে স্থায়ী মৌলিক কণিকা কোনটি। তখন তুমি খুঁজে বের করো। ধরো তুমি জানো স্থায়ী মৌলিক কণিকা হয় 3 রকমের, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। সো এখন এখানের মধ্যে দেখো অপশনের মধ্যে এই যে সি নাম্বার অপশনটা দেখো নিউট্রন রয়েছে। সো তার মানে উত্তরটা কি হবে? সি নাম্বারটা। এখন ধরো তুমি যে টপিকটা পড়তেছো সেটা খুবই কঠিন একটা টপিক, তুমি মনে করতেই পারতেছো না, তুমি মনে করতেই পারতেছো না যে মৌলিক কণিকা কোনটা আসলে। তখন তুমি কি করবা? তুমি পেজটা একটু খুলবা, খুলে তুমি একটু ওই পেজে গিয়ে চেষ্টা, ও আচ্ছা আমি তো একটু আগে পড়লাম নিউট্রন আসলে প্রধান, তার মানে তখন একটু দাগায় রাখবা। এভাবেই আসলে বইয়ের পড়াগুলো পড়তে হয়। বুঝতে পেরেছ? তার পরবর্তীতে দেখো এই রিলেটেড কি শুধু একটা এমসিকিউ সলভ করব না, যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে বিগত বছর, যতগুলো আসতে পারে সবগুলোই সলভ করবা। সো সেম ভাবে দেখবা আরো এমসিকিউ দেয়া রয়েছে। দেখো এমসিকিউ নাম্বার কত? এটা এমসিকিউ নাম্বার হচ্ছে এখানে 2 নাম্বারে চলে এসেছি। সো 2 নাম্বার এমসিকিউ দেখো বলছে স্থায়ী মৌলিক কণিকা 9 কোনটা। দেখো তোমাদের একটা জিনিস বুঝাতে হবে, পরীক্ষার মধ্যে তুমি যেটা পড়ে যাবা সেটাই যে পরীক্ষার মধ্যে আসবে ব্যাপারটা এরকমটা না। তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। যেমন এখানের মধ্যে দেখো স্থায়ী মৌলিক কণিকা কোনটি, প্রশ্ন আসছে এভাবে, তাহলে নিউট্রন। এখন এখানের মধ্যে কি বলেছে? স্থায়ী মৌলিক কণিকা 9 কোনটি। তো যদি নিউট্রন স্থায়ী মৌলিক কণিকা হয় তাহলে এটা তো আর অস্থায়ী হবে না, কারণ আমরা জানি নিউট্রনটা হচ্ছে স্থায়ী। দেখো এই সেম প্রশ্নটা একটু ঘুরাই দিয়েছে, জাস্ট বলেছে স্থায়ী মৌলিক কণিকা 9 কোনটি আসলে। 9 একটু আগে বলছে যেটা হয়, এবার বলেছে 9। তার মানে দেখো একই প্রশ্ন দুই ভাবে আসলে ঘুরিয়ে দিয়েছে। সো দেখো এইভাবে কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের পড়া প্রয়োজন। যদি তুমি এভাবে পড়তে পারো, প্রত্যেকটা টপিক পড়ার পরে বিগত বছরের প্রশ্ন সলভ করো, তাহলেই এমসিকিউতে ভালো করা সম্ভব। তুমি এটার জন্য মাস্টার বুক দেখতে পারো, বিভিন্ন গাইড বই দেখতে পারো, যা খুশি দেখতে পারো। আমাদের মাস্টার বুকেও কিন্তু জিনিসগুলো ঠিক এভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। হোপফুলি সবাই বুঝতে পেরেছো।
হ্যাঁ মাস্টার বুক থেকে নেয়া ভাইয়া। সো দেখো একটা জিনিস আমি তোমাদেরকে দেখি, এইটা দেখি কয়জন মনে রাখতে পেরেছো। এমসিকিউ নাম্বার 3, সেটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন কে। দেখি তো তোমরা একটা পোলের মাধ্যমে উত্তর দাও তো দেখি কয়জন উত্তর করতে পারো। আমি তোমাদেরকে একটা পোল দেই, আমাদের কিন্তু এখানে যারা হচ্ছে ভর্তি হয় তাদের কিন্তু একটা পোলের সুন্দর ব্যবস্থা আছে, যারা হচ্ছে গিয়ে তোমার দেখো তোমাদেরকে একটা পোল পোল দিয়ে দিয়েছি। এটার উত্তর আগে করো। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, ভেরি গুড। তার মানে এটা কি হবে, একটু আগে পড়েছি কিন্তু আমরা কি পড়েছি ভাইয়া, এই ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ইলেকট্রন বলো তো ভাইয়া, বিজ্ঞানী কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, একটু আগে দেখো ভালো করে খেয়াল করি, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত থমসন আসলে আবিষ্কার করছে ইলেকট্রন। একটু আগে দেখো ভালো করে কিন্তু দাগিয়ে দিয়েছিলাম কোন বিজ্ঞানী, বিজ্ঞানী হচ্ছে থমসন। আসলে কি আবিষ্কার করেছে, ইলেকট্রন। জাস্ট আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি এটা যে ভাইয়া এইটা কিন্তু এভাবে পরীক্ষা আসবে না, বাট আমি তোমাদেরকে বুঝাতে চাই এমসিকিউ পড়লে এভাবেই পড়া উচিত, তাহলে তুমি আসলে ভালো করতে পারো। আমি একটু স্লাইড থেকে সরে গিয়েছিলাম যাতে তোমরা প্রশ্নটা ভালো করে দেখতে পারো ইনশাল্লাহ। এখন যারা আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া মাস্টার বুক বা আপনাদের কোর্সে কিভাবে এনরোল করব, তাদের উদ্দেশ্যে আমি একটু দেখাতে চাই কিছু জিনিস। দেখো আমাদের কোর্সের বেসিক্যালি আমাদের যে রসায়ন কোর্সটা রয়েছে সেই কোর্সের মধ্যে দুইজন ক্লাস নিব, আমি তোমাদের ফারদিন ভাইয়া, আরেকজন হচ্ছে সিয়াম, তোমাদের বুয়েটিয়ান সিয়াম ভাইয়া, দুইজন ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হওয়ার সময়, দেখো আমাদের কোর্সের রেগুলার প্রাইস কত, আমাদের কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে ৬,৭৫০ টাকা। তো তুমি যদি ফারদিন, দেখো এই প্রোমো কোডটা তোমরা একটু লিখে নাও, ফারদিন এইচএসসি ২৭, সরি ফারদিন এসসি ২৭ বা এইচএসসি ২৭, তুমি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করো তাহলে কিন্তু তুমি এক্সট্রা ১৭৫০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু এমন না এটা এক মাসের জন্য না ভাইয়া, এটা তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সবকিছুর জন্য। মানে এখানের মধ্যে তোমাদের এই কোর্সটা কিনলে ২ বছরের জন্য কেনা হবে, এটা কিন্তু একদিনের জন্য না, ২ বছরের জন্য, ২ বছরের জন্য। অর্থাৎ ২ বছরের জন্য মানেটা কি ভাইয়া, এটা হচ্ছে পুরাপুরি রসায়ন প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র, তোমাদের যত কিছু রয়েছে সবগুলো, যেমন আমি একটু আগে তোমাদেরকে দেখাই দিছিলাম, দেখো এখানের মধ্যে রসায়ন প্রথম পত্রে যে চ্যাপ্টার 5টা রয়েছে সব পড়িয়ে দেয়া হবে, রসায়ন তৃতীয় পত্রে যতগুলো চ্যাপ্টার রয়েছে সব পড়িয়ে দেয়া হবে। তাহলে আমি যদি চিন্তা করি যে দেখো তোমরা যারা মনে করো যে ভাইয়া প্রাইসটা তো একটু হয়তো বা কম বেশি হতে পারে, যে ভাইয়া আর একটু কম হলে বা এরকম হলে ভালো হতো, তুমি একটা জিনিস চিন্তা করো, এটা যদি তুমি দেখো একটা জিনিস আমি তোমাদেরকে ইউজুয়ালি দেখাই, ধরো তুমি এই যে ধরো ৫,০০০ টাকা দিয়ে ধরো তুমি ভর্তি হলো কত মাসের জন্য, মিনিমাম ২ বছর না হলে আমি চিন্তা করলাম ১৫ মাস, ১৫ মাসে আমাদের কাছে পড়বা,
তাহলে 15 মাস পড়লেও 300 সামথিং ধরো মাসিক, ধরো তুমি 300 টাকা দিয়ে পড়তে পারতেছো। এর থেকে আর বড় সুবিধা আছে বলো? বলো, তুমি মান্থলি 300 টাকা দিয়ে শুধুমাত্র যে এখানে তোমরা আমার ক্লাস করবা ব্যাপারটা এরকমটা না, তোমার এখানের মধ্যে ডেইলি এক্সাম হবে, অর্থাৎ প্রতিদিন তোমার পড়াশোনা কতটুকু আপডেট হচ্ছে সেটা আমরা দেখব। ডেইলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে। মান্থলি মানে কি, মাস শেষে, পুরো মাস শেষে তুমি কেমিস্ট্রিতে কিরকম পড়লা পুরো মাসে সেটার উপর এক্সাম হবে। আবার উইকলি হবে, অর্থাৎ তুমি পুরো সপ্তাহ ধরে কিরকম শিখলা সেটা নিয়ে আসলে উইকলি এক্সাম হবে। অর্থাৎ এছাড়াও শুধুমাত্র যে এক্সাম হবে ব্যাপারটা এমন না, এখানের মধ্যে কিউএনএ ক্লাস আছে। কিউএনএ ক্লাস মানে কি জানো? ধরো তুমি কোনো একটা বিষয় নিয়ে সমস্যা ফেস করতেছো, তুমি চাও আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, এটা হচ্ছে একটা কিউএনএ ক্লাস, যেটা আলাদাভাবে ক্লাসটা থাকে, যেখানের মধ্যে স্টুডেন্টরা চাইলে টিচারের সাথে সরাসরি, মানে এখন তো দেখো স্ক্রিনে কথা বলতেছো, বুঝতে পেরেছো, স্ক্রিনে কথা বলতেছো, তো তুমি যেহেতু স্ক্রিনে কথা বলতেছো তাহলে তুমি তো আসলে আমার সাথে কথা বলতে পারতেছো না সরাসরি, তোমার সমস্যাগুলো আমি শুনতে পারতেছি না। বাট কিউএনএ একটা আলাদা ক্লাস, যেখানে আমরা জুম লিংক দেই অথবা গুগল মিটের লিংক দেই, তুমি জয়েন করবা, তোমাকে আমরা আনমিউট করে দিব, তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো, তুমি সিএম ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারো। বুঝতে পেরেছো, অনেকগুলো ফিচার রয়েছে। তোমার যদি মনে হয় ভাইয়া আমি একসাথে 15 মাসের ভর্তি হতে চাই না, 1 মাসের জন্য ভর্তি হতে চাই, তাহলে তুমি 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারো। কিন্তু আমার মনে হয় যে এটা আসলে হচ্ছে তোমার জন্য একটু লস প্রজেক্ট হতে পারে, কারণ 15 মাস তুমি জন্য ভর্তি হতে পারো মাত্র 5000 টাকা দিয়ে। বাট তুমি একটু দেখো, চিন্তা করো, তুমি 1 মাসে একটা সাইকেল, যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমি শুধুমাত্র সাইকেল 1 কিনবো, এখানে তো 4টা সাইকেল, যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে হচ্ছে এই যে দেখো, এই যে গুণগত রসায়ন আর মৌল পর্যায়বৃত্ত ধর্ম, এটা হচ্ছে সাইকেল 1 এ পড়া হবে, মানে আমরা অধ্যায়গুলোকে সাইকেল 1-2 তে ভাগ করেছি। রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন সাইকেল 2, আবার জৈব যৌগ এবং এই যে অধ্যায়গুলো এটা হচ্ছে সাইকেল 3, তারপরের সাইকেলটা হচ্ছে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এভাবে ভাগ করে নিয়েছি। তুমি যদি ভাবো না ভাইয়া আমি শুধু একটা সাইকেলে কম টাকা দিয়ে ভর্তি হয়ে দেখতে চাই আপনারা কিরকম পড়ান, সেটাও তুমি করতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, ক্লিয়ার সবাই? একজন বলেছে ইদ্রিস মৃধা বলছে পড়ান পরে কথা বলেন। ভাই একটু আদব কায়দা শিখতে হবে। ইদ্রিস মৃধা সে বলেছে পড়ান পরে কথা বলেন, একটু আদব কায়দা শিখতে হবে বাবা। টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় ইদ্রিস এটা শিখতে হবে। টিচাররা, আমরা তোমাদের টিচার, হয়তো বা অনলাইনে পড়াই, তাই বলে আমাদের কিন্তু একটা সম্মানের জায়গা রয়েছে, টিচারদের সাথে এভাবে কথা বলতে হয় না। তুমি বলো ইদ্রিস, তুমি কি তোমার আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলো? ধরো তোমার আব্বু বললো যে বাবা একটু আমার কথাটা শুনে যাও, তুমি কি বলবা? আপনি আপনার কাজ করেন, আমি আমার কথা পরে শুনবো। আমরা কিন্তু আমাদের ক্লাসের স্টুডেন্ট গুলো যত যাই বলো বেয়াদবি মানে করতে দেই না, আমরা শুধুমাত্র পড়াই না, আমরা স্টুডেন্টদেরকে আদব কায়দাও শেখাই। সো আমি চাই তোমরা সবাই আদব কায়দা শিখবা। জীবনে এমন একটা জিনিস যেটা কিনতে পাওয়া যায় না, সেটা হচ্ছে সম্মান, সেটা হচ্ছে অন্যকে সম্মান করা, নিজে সম্মান আদায় করে নেয়া। এই যে একজন ইদ্রিস বলল যে পড়ান পরে কথা বলেন, এটার মধ্যে কোনো সম্মান নাই, এই টাইপের স্টুডেন্ট আমরা পড়াতে চাই না। বোঝাতে পেরেছ? সো আমরা চাই তোমরা সম্মানের সাথে কথা বলো, না থাকলে সমস্যা নেই। আমরা ধরো যেই সকল কিছু স্টুডেন্ট থাকবে ভাইয়া বেয়াদব, বেয়াদব স্টুডেন্ট না পড়ালে আরো ভালো নিজের জন্য। বুঝতে পেরেছ? তাই আমি প্রত্যেককে বলবো, হয়তোবা তুমি আমার কাছে না পড়বা, অন্য আরেকটা টিচারের কাছে পড়বা, তো যার কাছেই পড়ো সম্মান করবা। যদি সম্মান করো তাহলে সম্মান পাবা, সম্মান না করলে সম্মান কখনো পাবা না। নয়তো বা 2 দিন পর তোমাকে আসলে রাস্তার মানুষ এসে বলবে রাস্তা থেকে সরে যা, নাহলে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলাই দিব। বুঝতে পেরেছ? সম্মান এই জিনিসটা করতে হয়, করতে শিখতে হয়, তুমি সম্মান করলে তুমি সম্মান পাবা। টিচাররা এমন একটা জিনিস, যদি বাবা মায়ের পরে যদি কারো স্থান বলো তাহলে সেটা হচ্ছে শিক্ষকের স্থান। বুঝেছ? সুতরাং
কখনো টিচারের সাথে এভাবে কথা বলবা না। টিচার যখন, দেখো আমি তোমাদের প্রয়োজনীয় কথা বলতেছি, সবাই জানতে চাচ্ছ কিভাবে পড়তে হবে না পড়তে হবে। সো যখন তোমরা জানতে চাচ্ছ যে ভাইয়া কিভাবে পড়তে হবে, সো আমি প্রথমে ডিসক্রাইব, এখানে প্রশ্নের উত্তর দিতে এসেছি। পড়া তো কোর্সের ভিতরে তো পড়াচ্ছি, কোর্সের ভিতরে তো আর এইসব কথাবার্তা বলি না, কোর্সের ভিতরে পড়াই ভাইয়া। তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারো। সো যদি নাও পড়াই, টিচারের সাথে কখনো এভাবে কথা বলবা না, আদব কায়দাটা শিখতে হবে সবার আগে। ঠিক আছে। মেহেদি হাসান বলছে 5,500 করে দেন। আচ্ছা, একজন বলতেছিল ভাইয়া শুধু রসায়ন 5,000 টাকা, কিন্তু তুমি চিন্তা করো রসায়নটা তুমি পড়তেছো কতদিন ধরে, দেখো রসায়নটা তুমি 15 মাস ধরে পড়বা, তুমি কতগুলো অপরচুনিটি পাচ্ছ, 15 মাস সময় ধরে পড়বা। 15 মাস মানে তোমার এইচএসসি শেষ হবে তার আগ পর্যন্ত, মানে এইচএসসি পরীক্ষা পর্যন্ত 2027 সাল পর্যন্ত তুমি কিনলা। আবার তুমি রসায়ন প্রথম পত্রের সকল অধ্যায় পাবা, লাইভ ক্লাস পাবা, রেকর্ডেড পাবা, দ্বিতীয় পত্র সকল অধ্যায় পাবা। আবার ডেইলি প্রতিদিন পরীক্ষা দিতে পারবা, মান্থলি পরীক্ষা দিতে পারবা, আবার সাপ্তাহিক পরীক্ষাও দিতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এছাড়া তোমরা আমাদের সাথেও সরাসরি কথা বলতে পারো। তাহলে তোমাদের কি মনে হয় একটু বেশি হয়ে গেল? তাহলে তোমরা ফোন দিও 16910, জাস্ট কষ্ট করে একটা কাজ করবা, সেটা হচ্ছে কল করবা। কোন নাম্বারে? 16910, এই নাম্বারে কল করে তোমরা জাস্ট ফারদিন ভাইয়ার কথা বলবে। বুঝতে পেরেছো আমার কথা? জাস্ট 16910 এই নাম্বারে কল করে ফারদিন ভাইয়ের সাথে কথা বল, মানে আমার সাথে পাবা না, যার সাথে কথা বলো জাস্ট বইলো। ঠিক আছে। সেতু খাতুন, সেতু খাতুন তোমার ঠিক আছে ভাইয়া, আমি তোমাদের এই জিনিসটা কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? কোনো চিন্তা করো না। ঠিক আছে। সো চলো, হোপফুলি তোমরা যে কোনো জিজ্ঞাসায়, তোমাদের যে কোনো জিজ্ঞাসায় জাস্ট 16910 এই নাম্বারে কল করে তোমাদের ফারদিন ভাইয়ার কথা বলবা, যে ফারদিন ভাইয়ার ক্লাস করে এসেছো, তোমাদের যদি সাইকেল 1 থেকে 4 পর্যন্ত ভর্তি হতে চাও কি কি করতে হবে না করতে হবে সব বলে দিও ইনশাআল্লাহ, কেমন? সো দেখো আমরা চলে এসেছি। সো চলো আমরা পরে, এছাড়া তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, পুরা সবগুলো সাবজেক্ট, দেখো পুরা সবগুলো সাবজেক্ট পুরা 2027 সাল পর্যন্ত, এটা তো মাত্র কত সাল, এটা হচ্ছে 25 সাল, একটু বুঝতে হবে ভাইয়া, 25 সাল এটা ভাইয়া। সো 2027 তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো সাবজেক্টের সকল সাইকেল চাও, তাহলে জাস্ট 14,500, এটা হচ্ছে অ্যামাউন্ট। আমি তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ, এটা তোমাদের উপরে। না না শেষ না, পরে চলতেছে। সো চলো চলো একটু আগে আমি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলেছি এমসিকিউতে কিভাবে পড়াশোনা করব। এবার আমরা তোমাদেরকে ভাইয়া আমি কে একটু দেখেন, কি দেখাবো? টোটাল হচ্ছে 14,500। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, 4টা সাবজেক্টে ভর্তি হতে চাও পুরা 2 বছরের জন্য 14,500 টাকায় সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় পুরো এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা। বুঝতে পেরেছো আমার কথা? ফাহিম শাহরিয়ার বলেছে ভাইয়া কি বিয়ে করছেন? কেন ভাইয়া, তুমি কি আমার জন্য পাত্রী টাত্রী দেখবা নাকি? ফাহিম শাহরিয়ার ভাই, স্যার কি বিয়ে করেছেন? আমার একটা বাচ্চা আছে মাশাআল্লাহ, আমার একটা মেয়ে বাচ্চা আছে, ও হাঙ্কুর দিয়ে বেড়ায়, ওর বয়স 1 বছরের উপরে। ওমা জান্নাতুল নাবিলা বলছে এইচএসসি 26-এ এক্সাম দিব, তাহলে তুমি কেন? এটা তো 27-এর জন্য। ও আচ্ছা, 14,500 কি বলেছি বুঝনি? চলো আমি তোমাদেরকে বলি। দেখো শুধু যদি তুমি রসায়নে ভর্তি হতে চাও পুরা 2 বছরের জন্য, 2 বছর বুঝো কিন্তু, পুরো এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত রসায়নের যতগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবগুলো সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও, জাস্ট 5,000 টাকা দিয়ে ভর্তি হবা। জাস্ট ফারদিন মানে এসসি 27 এই প্রোমো কোডটা ব্যবহার করো, ফোন দেওয়ার পর 16910 এই নাম্বারে ওরা ভর্তি করাই দিবে। এখন যদি বলো যে ভাইয়া আমরা 10 মিনিট স্কুলের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি, ম্যাথ সবগুলো সায়েন্সের সাবজেক্টে পুরো 2 বছরের প্রস্তুতি নিতে চাই, পুরো সম্পূর্ণ 2 বছরের প্রস্তুতি, বুঝছো? 2 বছরের প্রস্তুতি নিতে চাই, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে এটা প্রাইস 15,500, সেটা 1,000 টাকা ডিসকাউন্ট রেখে হচ্ছে 14,500 করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। যদি তোমরা ভাবো যে ভাই আমি ফিজিক্সও পড়বো, কেমিস্ট্রিও পড়বো, বায়োলজিও পড়বো, ম্যাথও পড়বো, তুমি যদি সবগুলোকে আলাদা আলাদা ভাবে কিনো তাহলে কিন্তু 20,000 টাকা লাগবে। যদি তোমরা একসাথে কিনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তাহলে এইটাতে লাগবে হচ্ছে 14,500 টাকা। এই যে দেখবা, এই যে এটা হচ্ছে আমি, এই যে লাস্টে দেখো আমার ছবি সবার লাস্টে, সবসময় আমি লাস্টেই থাকি। এই যে লাস্টে আমি, এই যে আমরা দুইজন হচ্ছে কেমিস্ট্রি পড়াবো, এই যে তোমাদের সাব্বির ভাইয়া এবং এই যে তাহিদ ইমাম ভাইয়া ফিজিক্স পড়াবে, এই যে তোমাদের আদিত্য ভাইয়া, শোভন ভাইয়া এবং এই ভাইয়া হচ্ছে ম্যাথ পড়াবে, তার পরবর্তীতে মেহেদি ভাইয়া, প্রীতি আপু, সুমাইয়া আপু, তারা হচ্ছে বায়োলজি পড়াবে। বোঝাতে পেরেছি? হোপফুলি বোঝাতে পেরেছি। সো চলো, এটা একটু ফোন দিও, যে কোনো জিজ্ঞাসায় জাস্ট 16910 এই নাম্বারে ফোন করলে হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। সো প্রথম কথা ভালো করে দেখো, তোমাদের যে কোনো জিজ্ঞাসায় ভাইয়া 16910 এই নাম্বারে ফোন দিবা, ফোন দিলে জাস্ট তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিবে। সো চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। সো প্রথমে দেখো, আমরা একটু আগে শিখলাম সিকিউতে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এখন আমরা শিখবো, ভাইয়া ভালো করে বুঝো কিন্তু, তোমাদের ফিজিক্স বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো অথবা ম্যাথ বলো, সায়েন্সের সাবজেক্টগুলোতে কিভাবে তুমি প্রস্তুতি নিলে সিকিউতে 50-এ 50 নাম্বার ক্যারি করতে পারো, যাতে পারো পরীক্ষার হলে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো একটা টপিক দেখানোর মাধ্যমে। ধরো প্রথমে যখন তুমি চাবা যে ভাইয়া আমি একটা চ্যাপ্টারের সিকিউতে একদম প্রো হতে চাই, প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে অধ্যায়ের কোন টপিকগুলো থেকে সিকিউ আসে সেটা আসলে তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। এটা কি রকম, ধরো একটা অধ্যায়ে আমরা গুণগত রসায়নের একটা অধ্যায় খুঁজে বের করলাম যে ভাই এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো আসে, বা এই টপিকগুলো থেকে আসলে, বা এই অধ্যায়টার এই টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো সবগুলোই কি আসলে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে না। কোন টপিকগুলো সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু টিচারের কাছে তোমাকে দাগাই নিতে হবে, কারণ টিচারের এক্সপিরিয়েন্স এর মাধ্যমে তোমাকে দাগিয়ে দিবে। যেমন এখান থেকে যদি আমরা বলি, প্রথমে এই যে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল, এইটা কিন্তু পার্থক্য পরীক্ষার মধ্যে চলে আসে। বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল ইন্ডিভিজুয়ালি কখনোই আসেনি, আসবেও না। যে ভাইয়া বোর পরমাণু মডেল লিখো, রাদারফোর্ড পরমাণু মডেল লিখো, যেটা তোমাদের 9-10-এ আসতো, সেটা আসলে এইচএসসি তে কখনোই আসে না। আলাদা আলাদা করে মডেল লিখার কথা আসে, দুইটা তুলনা করো। দ্বিতীয়ত, পরমাণুর বর্ণালী থেকে সিকিউ প্রশ্ন আসে, কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ প্রশ্ন আসে, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলের বর্জন নীতি থেকে সিকিউতে আসে, দ্রাব্যতা থেকে আসে, অধক্ষেপ পড়বে কিনা এখান থেকে আসে, সময়ায়ন এবং হচ্ছে সময়ায়ন প্রভাব থেকে মাঝে মাঝে আসে, শনাক্তকরণ থেকে আসলে আসে। তার মানে তুমি আসলে এই অধ্যায়টা খোঁজার পরে কোন টপিকগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে নিলা। অর্থাৎ প্রথমে তুমি দেখলা যে ভাইয়া এই আমি পুরো অধ্যায়টা অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে এই টপিকগুলো থেকে শুধুমাত্র সিকিউ আসে, এবং যে টপিকগুলো থেকে আসে, যেমন প্রথমে আমি বলেছি রাদারফোর্ড বোর পরমাণু মডেলের তুলনা আসে, অথবা পরমাণুর বর্ণালী আসে, অথবা পরমাণুর কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। তো তুমি যেটা করবা, ধরো তুমি কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে পড়াশোনা করলা, তো তুমি যখন কোয়ান্টাম সংখ্যাটা পড়লা, ধরো তুমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে অনেক ধারণা লাভ করলা, অনেক কিছু পড়লা, কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করা যায়, ইলেকট্রন সংখ্যা বের করা যায়, তারপর হচ্ছে অরবিট সংখ্যা বের করা যায়, বা অরবিটাল সংখ্যা বের করা যায়, যেখানে আসলে এরকম একটা বক্স থাকে, তোমরা নিশ্চয়ই করেছো। ধরো তুমি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাইলা, তুমি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধরো এরকম করে বক্স করে একটা ধারণা পাইলা, পাওয়ার পরবর্তীতে তুমি যেটা করবা, গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে বা মাস্টার বুকের মধ্যে তোমার যেই বইটাই থাক না কেন, শুধু কোয়ান্টাম সংখ্যাটা পড়ার পরবর্তীতে সেই গাইডের বিগত বছরের প্রশ্নের দিকে চলে যাবা। দেখো এখানে একটা সিকিউ প্রশ্ন দেখা যাচ্ছে, সিকিউ এর প্রশ্নের মধ্যে খুঁজবা, মানে জাস্ট প্রশ্নগুলো দেখবা যে কোথাও কি কোয়ান্টাম সংখ্যা লেখা রয়েছে কিনা। এই কোশ্চেনে দেখো, এই যে দেখো এখানের মধ্যে খুব সুন্দর করে লেখা
স্পিন কোয়ান্টাম সংখ্যা, তার মানে বুঝতে পারছো তুমি যে একটু আগে কোয়ান্টাম সংখ্যা পড়লা, সেই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন চলে এসেছে গ নাম্বারে, সেটা দাগিয়ে ফেলবা এভাবে এবং সেটা সলভ করে ফেলবা। সাথে সাথে কিন্তু তুমি কিন্তু কোয়ান্টাম সংখ্যা পড়ার পরবর্তীতে পরের টপিকে যাবা না কখনোও ভুলে। ধরো তুমি কোয়ান্টাম সংখ্যা পড়েছো, তারপর আউবৌ নীতি পড়বা, হুন্ডের নীতি পড়বা বা পাউলি বর্জন নীতি পড়বা, এভাবে যাওয়াই যাবে না। কোয়ান্টাম সংখ্যা পড়েছি, কোয়ান্টাম সংখ্যা থেকে আমি কোশ্চেন সলভ করতে চলে এসেছি। সো কোয়ান্টাম সংখ্যা কতটা ভালো পারি আমি, সেটার জন্য এই যে উদ্দীপকের এরকম উদ্দীপক দেখবা, উদ্দীপক থেকে ধরবা। শুধুমাত্র ভাইয়া মানে বোর্ড বইয়ের পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে তুমি এইচএসসি তে কখনোই কখনোই ভালো করতে পারবা না। তার মানে যখন যে টপিকটা পড়বো সেই টপিকে ঘ নাম্বারে তো কোয়ান্টাম সংখ্যা লেখা নাই, পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে তুমি শুধু কি পড়বা, গ নাম্বার পড়বা, ক পড়বা না, খ পড়বা না, ঘ পড়বা না। তাহলে কি পড়বা, শুধু গ নাম্বারটা পড়বা। তার পরবর্তীতে দেখো, এই যে দেখো, এই যে একটা ধরো তোমার প্রশ্ন রয়েছে, প্রশ্নের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবা এখানে কি কোনো কোয়ান্টাম সংখ্যা লেখা রয়েছে। উত্তরটা দেখো, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। এই যে দেখো এখানের মধ্যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, তার মানে এখানের মধ্যে পেয়েছো না, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে বলেছে না, তার মানে বুঝতে পারলা এখানের যে গ নাম্বার প্রশ্নটা এটা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড। তাহলে দেখো লিগ্যান্ড কাকে বলে এটাও সলভ করার দরকার নেই, তোমার আবার বইয়ে দাগার দরকার নেই, এটাও দরকার নেই, বর্ণালী দৃশ্যমান হবে কিনা এটাও দরকার নেই। তার মানে শুধুমাত্র এইটা প্রশ্নটা দাগিয়ে এটা তুমি সলভ করে ফেলবা। তুমি কি কথা আমার বুঝতে পেরেছো? এখন চিন্তা করো, তুমি যদি এভাবে 10টা প্রশ্ন সলভ করতে পারো, তাহলে যখন তুমি বেসিকটা পড়লা, বেসিক পড়ার সাথে সাথে কি করলা, কোশ্চেন সলভ করলা। তুমি আমাকে একটা কথা বলো ভাইয়া, তুমি বেসিক জিনিসটা সলভ করলা, করার পর বোর্ড কোশ্চেন সলভ করলা। বোর্ড কোশ্চেন কই পাবো, গাইডে পাবা, মাস্টার বুকে পাবা। মাস্টার বুক গুলো কিভাবে পাবো, জাস্ট 16910 এই নাম্বারে ফোন দিলেই হয়ে যাবে, ওদের মাস্টার কেমিস্ট্রি মাস্টার বুক পেয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো মাস্টার বুক পেয়ে যাবে। সো বেসিক আর বোর্ড প্রশ্ন যদি তুমি সলভ করে এভাবে, তাহলে তুমি আমাকে বলো তো তোমার কি কোনো জায়গায় আটকাবে সিকিউতে, বলো আমাকে বলো। আচ্ছা, তোমরা একটা প্রশ্ন করো যে ভাইয়া আপনারা যেই সব দাগায় দেন সেই সব তো আসে না। দেখো ভাইয়া একটা কথা সব সময় মনে রাখবা, টিচাররা বিগত বছরের প্রশ্নগুলো দেখে একটা ধারণা দেয়, আচ্ছা বিগত বছরে এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, এই বছরও আসতে পারে। তোমরা একটা কাজ করবা, কখনো সাজেশন পরীক্ষার আগে, দোষ তো তোমাদের, পরীক্ষার আগে আগের রাতে এত সাজেশন কেন খুঁজতে যাও, আগে থেকেই বিগত বছরের প্রশ্ন সলভ করবা। ধরো তোমার এইচএসসি, তোমরা তো এখন এইচএসসি তে রাইট, তুমি এইচএসসি 25 ব্যাচের যত কোশ্চেন, এদের তো বোর্ড পরীক্ষা হয়েছে, এইচএসসির বিএটিসিএইচ ব্যাচের যত সিকিউ প্রশ্ন আছে, দেখবা এখানে অনেকগুলো বোর্ডের অনেকগুলো, ধরো এখান থেকে 10টা সিকিউ প্রশ্ন আসছে, সব সলভ করে ফেলবা, 10টা সিকিউ প্রশ্ন সলভ করবা। বুঝছো, এখন আর কম পড়ে কিন্তু ভালো করতে পারবে না, এখন কম পড়ে ভালো করা যাবে না। তুমি এইচএসসি যদি 25-এর গুণগত রসায়নের 10টা সিকিউ সলভ করো, তারপরে এইচএসসি 24-এ সলভ করো, 23-এ সলভ করো, এটাও যদি শেষ করে ফেলো, এইচএসসি 22-এর করো। আচ্ছা তোমার ধরো গাইডের মধ্যে তুমি যে বইটা কিনেছো, তারপরে 21-এর করো, হ্যাঁ 22-এ তো অটো পাস। এখন দেখো ভালো করে খেয়াল করো, ধরো তোমার গাইডের মধ্যে বোর্ড প্রশ্ন দেয়া নাই, 25-এর দেয়া নাই, 23-এরও দেয়া নাই, তুমি একটু পুরাতন বই কিনেছো, কোনো সমস্যা নাই, 22-এর গুলো আগে সলভ করো, 21-এর গুলো সলভ করো, তারপরের গুলো আস্তে আস্তে সলভ করো। এমনটা কখনোই করা যাবে না ভাইয়া, আমি একটা কাজ করি সেটা হচ্ছে 22-এর 2টা করি, 23-এর একটা করি, এভাবে না, যেটা ধরবা বিগত বছর সব বোর্ড প্রশ্ন শেষ করে ফেলবা। বলতো সবাই বুঝতে পেরেছো কিনা? এখন দেখো, ধরো যেই টপিকটা থেকে, ধরো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা যখন তুমি পড়েছো, দেখো ভালো করে খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছো, আমি কি বলেছি, কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ সব শেষ করলাম। দেখো কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ আসে, তার মানে বুঝতে হবে যেই টপিক থেকে সিকিউ আসে সেই টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট, তার মানে এই টপিকের এমসিকিউ পড়ে ফেলতে হবে। তো তুমি যখন কি করবা, কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি কোয়ান্টাম সংখ্যা তো সিকিউ গুলো সলভ করলা, এই যে সিকিউ প্রশ্ন সলভ করলা, আরো সিকিউ প্রশ্ন সলভ করলা, যখন তোমার 5 থেকে 6টা সিকিউ প্রশ্ন সলভ হয়ে যাবে, তখন সেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো সলভ করতে হবে। যেমন দেখো কোয়ান্টাম সংখ্যা সেট, এই যে দেখতে হবে, এই যে কোয়ান্টাম সংখ্যা সেট আসে কিভাবে আসে,
খুঁজে বের করো তুমি কতটুকু পড়েছো বুঝতে পারবা। গাইডগুলোতে লেখা রয়েছে এই যে অরবিটালের সংখ্যা নির্ণয় সূত্র, এটা কিন্তু কোয়ান্টাম সংখ্যার ভিতরেই রয়েছে। তার পরবর্তীতে যদি আমি বলি পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো কিন্তু কোয়ান্টাম সংখ্যার ভিতরেই আছে আসলে। তার পরবর্তীতে যদি আমি বলি যে ভাই এই যে দেখো কোয়ান্টাম সংখ্যার সেটের মান কোনটি, এটাও কিন্তু আসলে কোয়ান্টাম সংখ্যার ভিতরে। দেখেছো কোয়ান্টাম সংখ্যা এই যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো সবগুলো কোয়ান্টাম সংখ্যার ভিতরে। এই যে এগুলো সব কোয়ান্টাম সংখ্যা। তার মানে বুঝতে পেরেছো কত কত কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসতেছে? বুঝতে পেরেছো এই যে এল এর মান, এম এর মান, এই যে কোয়ান্টাম সংখ্যার মান। তার মানে একটা টপিক কতটা গুরুত্বপূর্ণ হলে এত বেশি এমসিকিউ এবং সিকিউ আসে। তার মানে তখন তোমাকে আর আমাকে দাগিয়ে দিতে হবে না যে ভাইয়া এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, ওই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবা কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পেরেছে আমার কথা? অরিপ বড়ুয়া বলছে মাইনা আমি কনফিউশনে, ছেলে মনে হয়। বড়ুয়া কে এখানে ছেলে, কে এখানে মেয়ে? তুমি কি আদৌ শুমারি করতে এসেছো ভাইয়া বড়ুয়া? আমরা ক্লাসের মধ্যে কিন্তু উল্টাপাল্টা দুষ্টামি করলে কিন্তু একদম অপমান করে ছেড়ে দিব কিন্তু। হ্যাঁ টিচাররা বলে না পচাই দিছে, ওরা পচাই দিব কিন্তু। বড়ুয়া বলতেছে সে ছেলে নাকি মেয়ে, আমি কনফিউশনে আছি। তোমাকে কি আমি গণনা করতে বলেছি যে ভাইয়া ক্লাসে আমি যখন পড়াবো তখন তুমি গবেষণা করবা কোনটা ছেলে কোনটা মেয়ে? সব বোর্ডে কমন আসবে, সব বোর্ডে আসবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? এবং আমাদের ক্লাসগুলো করো, ক্লাসের মধ্যে সব পড়িয়ে দিচ্ছি। এমন না যে আমি জাস্ট আজকে তোমাদের জন্য গাইডলাইন ভিডিও নিয়ে এসেছি, ক্লাসের মধ্যে সব পড়িয়ে দিচ্ছি। কোনটা কিসের জন্য পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু দেখিয়ে দিচ্ছি। একদম টাইপ ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেরি করবা লস করবা। আচ্ছা বড়ুয়া কোনো সমস্যা না, কোনো সমস্যা না। এই যে ধরতে পেরেছ। সব বোর্ডে আসবে ভাইয়া। আমি কি করাবো? আমি কোন বোর্ড সলভ করাবো? আমি সকল বোর্ডই সলভ করাবো। আমি বইয়ের ভিতর থেকে সব পড়াচ্ছি। আমি যদি বইয়ের ভিতর থেকে সব পড়াই দেই তাহলে বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না, তাহলে কমন পাবা না কেন? অবশ্যই পাবা। সব যদি আমি যা পড়িয়ে দেই তুমি যদি পড়তে পারো সব কমন পাবা। এখন তোমাদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে এই যে দেখো এইচএসসির এত পড়া কখন পড়বো? তোমাদের কি কখনো এই ফিলটা হইছে? কলেজের প্রশ্ন কেমন হয় উত্তরটা তোমার কাছে আছে, গাইড বই খুলো, টেস্ট পেপার খুলো, বোর্ড প্রশ্নগুলো দেখো, সেখানে যেভাবে বোর্ড প্রশ্ন হয় কলেজের প্রশ্নে একইভাবে হয়। অবশ্যই শেষ হবে, মাস্টার বুক পড়লে অবশ্যই শেষ হবে। ভাইয়া গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের টাইপ দেখিয়ে দেন। কোন ম্যাথের টাইপ দেখাই দিব? কোন সকল ম্যাথ? সবগুলো ম্যাথে আমাদের মানে হচ্ছে গিয়ে তোমার আমাদের কোর্সের মধ্যে অলরেডি দ্রাব্যতার গুণফল সব রকম টাইপ ধরে ধরে শেষ করিয়ে দিচ্ছি। কোর্সে যদি ইনরোল করে না থাকো ইনরোল করো। এই যে দেখো এখানের মধ্যে অনেক ম্যাথ আছে। এই যে দেখো আমরা এই যে দ্রাব্যতার প্রায় 14টা ম্যাথ সলভ করেছি। 14টা। অর্ধক্ষেপ পড়বে কিনা এর প্রায় 15টা ম্যাথ সলভ করেছি। সো এতগুলো ম্যাথ সবগুলো টাইপ ধরে ধরে ইনশাল্লাহ শেষ করিয়ে দিয়েছি। সো তোমাদের অর্ধক্ষেপ পড়বে কিনা এগুলোতে কোনো সমস্যাই থাকবে না, জাস্ট ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। আচ্ছা এই সমস্যাটা কি হচ্ছে? তোমরা এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, মনে হচ্ছে না সে তার নিজের মাথার চুলগুলো ছিঁড়ে পড়বে? বা মাস্টার বুকের দাম খুব বেশি না, 300 টাকা মনে হয়, 300 টাকা হলেই মাস্টার বুক পেয়ে যাবে। আচ্ছা ছবিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো তো, কি মনে হচ্ছে তোমার মতো অবস্থা না? এইচএসসি তে উঠে এত এত পড়া, এসএসসির তুলনায় এত এত পড়া, কলেজের পড়া কখন পড়বো, নিজের পড়া কখন পড়বো, কোনো কিছুই গুছিয়ে উঠতে পারতেছো না। তুমিও যদি এই সমস্যাটা ফেস করো তাহলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, হোপফুলি অনেকটাই তুমি এই জিনিসগুলো সলভ করতে পারবা। প্রথম জিনিস, তোমার কলেজ কি ডেইলি যেতে হয়? যদি তোমার উত্তর হয় হ্যাঁ,
তাহলে একরকম কথা বলবো। যদি উত্তর হয় না ভাইয়া কলেজে আমি সরকারি কলেজে ভর্তি হয়েছি, আমার কলেজে মাঝে মাঝে যেতে হয়, মাঝে মাঝে যেতে হয় না, সেই ক্ষেত্রে আমি বলবো যখন তোমাকে যেই দিনে কলেজে যেতে হয় না সেই সময়গুলো খুব ভালো করে কাজে লাগাও। কারণ যখন তুমি কলেজে যাচ্ছ না সেই সময়টা নষ্ট না করে তুমি বাসার মধ্যে বেশি বেশি করে পড়াশোনা করো, তাহলে তুমি তোমার গ্যাপটা অনেকটা কাটিয়ে ওঠার সময় পাবা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয়, ভাইয়া আমাকে তো কলেজ নিয়মিত যেতে হয়, নিয়মিত ক্লাস করতে হয়, তাহলে তুমি যেই কাজটা করবা কলেজের সময়টা সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাস করবা। তো কলেজের ক্লাসের সময় যখন টিচার যেই টপিকটা পড়াবে, যখন যেই জিনিসটা বোঝাবে, মনোযোগ সহকারে বুঝবা, সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করবা। যদি তুমি এই কাজটা করতে পারো দেখবা পড়াগুলো অনেক সহজে বুঝতেছো, পরবর্তীতে ওই টপিকটা পড়তে গেলে জিনিসগুলো অনেক ইজি মনে হবে। যখন তুমি বাসায় চলে আসবা সর্বোচ্চ খাওয়া দাওয়া করে, ধরো তোমার কলেজ ছুটি 2টার সময়, বাসায় 2:30টার মধ্যে এসে 3টার মধ্যে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। ঘুম থেকে ওঠার পরবর্তীতে পড়াশোনা শুরু করবা। এবং একটা জিনিস মনে রাখবা, আমি দিনে রাতে 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করে সেই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারবো না যেই পরিমাণ ভালো রেজাল্ট একটা স্টুডেন্ট 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়বে। অর্থাৎ মনোযোগটা ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট এটা না তুমি কত ঘন্টা সময় ধরে পড়তেছো, এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তুমি কতটা মনোযোগ সহকারে পড়তেছো। তুমি চেষ্টা করবা মনোযোগের পরিমাণটা বাড়ানোর জন্য, যেহেতু তোমাদের সময়ের পরিমাণটা কম, যেই সাবজেক্টটা পড়বা খুব ভালো করে বুঝে বুঝে পড়বা। যেই সাবজেক্টটা পড়বা যখন পড়বা সেই রিলেটেড বিগত বছরের প্রশ্ন সলভ করবা, তাহলে দেখবা জিনিসগুলোর চাপ প্রথম দিকে কমে যাবে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এক একজনের রুটিন এক এক রকম। কেউ রাতে অনলাইনে ক্লাস করে, কেউ রেকর্ডেড ক্লাস করে, কেউ বাসায় টিচার আসে। সুতরাং রুটিনটা তোমাকে সাজাতে হবে যে আমি কিভাবে পড়বো, একটা সুন্দর রুটিন সাজাও। তোমার যদি এরকম হয় ভাই আমার রাত 11টার মধ্যে টায়ার্ড হয়ে যাচ্ছি, তাহলে ভোর 4টার মধ্যে উঠার চেষ্টা করো। এখন ডেইলি লাইফে 6 ঘন্টা ঘুমালেই এনাফ, 6 ঘন্টা ঘুমাও, বাকি সময় পড়াশোনা করো। যদি পড়াশোনার সময় ঘুম লাগে আম্মুকে বলো একটু র চা দিতে, একটু র চা খাও, ঘুমের ভাব কেটে যাবে, শরীরের মধ্যে এনার্জি ফিল করবা। একটু আধা ঘন্টা পর পর ব্রেক নাও, পড়ার টেবিলের পাশে পানির বোতল রাখো, পানি খাও কিছুক্ষণ পর পর। বোঝাতে পেরেছি? সো এই রুলস গুলো ফলো করো, ভালো করবা। তবে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করবা। একদিন 10 ঘন্টা পড়লাম, আরেকদিন 2 ঘন্টা পড়লাম, এটা আসলে দিয়ে তুমি এইচএসসি তে ভালো করতে পারবা না। রেগুলারিটি মেইনটেইন করো, ডেইলি পড়াশোনা করো, মানে পড়াশোনার পেছনে লেগে থাকো। কলেজে উঠলে প্রথম দিকে সবারই পড়াশোনার প্রেশার ফিল হয়, মনে হয় আগে যা পড়তেছি সব ভুলে যাচ্ছি, এখন পুরাতন পড়া রিভাইজ করব নাকি নতুন পড়া রিভাইজ করব নাকি নতুন পড়া পড়বো, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। পুরাতন পড়ার অনেক বেশি প্রেশার, আবার নতুন পড়াও আসলে তুমি কখন পড়বা বুঝে উঠতে পারতেছো না। এটা সবার জন্যই হয়, তোমার জন্য যেমন হচ্ছে তোমার ফ্রেন্ডের জন্য হচ্ছে। তাই ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখে এক পাশ থেকে পড়ো, ভালো করে পড়ো। পুরাতন পড়াগুলো 1 সপ্তাহ অন্তর অন্তর রিভাইজ করো যাতে ভুলে না যাও। সুতরাং এই কাজগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তোমার এই যে চিন্তা এইচএসসির এত পড়া কখন পড়বে এটা অনেকটাই কেটে যাবে। প্রথম দিকে একটু প্রেশার ফিল হবে, খুব বেশি স্বাভাবিক। আস্তে আস্তে তুমি যদি নিয়মিত পড়াশোনা করতে থাকো তাহলে এই জিনিসটা কাটিয়ে উঠতে পারবা। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো আমার কথা? বলো তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। কলেজে যদি না পড়ে কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় পড়াশোনা করবা। দেখো এটা মানে চাপ খেয়ে বসে গেছে। বুঝতে পেরেছো? কলেজের পড়াশোনা যদি না বুঝো তাহলে যেটা করবা সেটা হচ্ছে বাসায় পড়াশোনা করবা। তোমাদের সাথে দেখা হবে, তোমরা যারা এখনো এনরোল করতে যাচ্ছ, তোমরা যারা এনরোল করতে যাচ্ছ জাস্ট 16910 এই নাম্বারে কল করো। কোর্সের মধ্যে অলরেডি আমরা গুণগত রসায়নের অনেকগুলো টপিক শেষ করে ফেলেছি, কোয়ান্টাম সংখ্যা থেকে শুরু করে অনেকগুলো টপিক শেষ করে ফেলেছি। আমরা কিন্তু এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে এই যে দেখো আয়ন শনাক্তকরণ নিয়ে পড়তেছি। তাই বলে এই টপিকগুলো কি পারবে না? অবশ্যই। এই ক্লাসগুলো তোমাদের জন্য রেডি আছে, কোর্সটা কিনলেই সবগুলো ক্লাস পেয়ে যাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা ক্লাসে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে মেইন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।